বিতর্কিত কর্মকর্তারা প্রশাসনে থাকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা। বর্তমান কমিশনের ভোটের অভিজ্ঞতা না থাকায় আস্থার সংকট। সরকারের কঠোর মনোভাবের পর এনবিআরের সব কর্মসূচি প্রত্যাহার। সংকট নিরসনে 5 সদস্যের কমিটি গঠন। পরীক্ষা সফল হলে জুলাইয়ে চট্টগ্রামে ঢাকায় পাইপলাইনে জ্বালানি সরবরাহ 250 কোটি টাকার সাশ্রয়ের আশা। ফেনীর বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনের কবলে, ঘরবাড়ি হারিয়ে দিশেহারা বাসিন্দারা। মনপুরায় বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ। এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান ট্রাম্পের। 2023 সালের পর পশ্চিম তীরে প্রায় 800 ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি, আমি গালিব ইবনে রিয়াজ। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন পরিচালনায় বিতর্কিতরা প্রশাসনের এখনো বহাল। তারা থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় দেশের বেশিরভাগ রাজনৈতিক দল। সেই সাথে বর্তমান কমিশনের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা না থাকায় ভরসা করতে পারছেন না কয়েকটি দল। এদিকে নির্বাচন ব্যবস্থা নিয়ে ঐক্যমতে পৌঁছানো নিয়েও রয়েছে শঙ্কা। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। নির্বাচন ব্যবস্থা নিয়েই এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আলাপ যখন 2026-এর এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে, তখন ইসির সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই গত 7 মাসে দেশের ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। তবে সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনাররা যখন আদালতের কাঠগড়ায়, তখন পুরাতন কাঠামোতে ঘটিত বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে রয়েছে নানা মত। এমন প্রেক্ষাপটে বর্তমান নির্বাচন কমিশনের উপর কতটা আস্থা রয়েছে রাজনৈতিক দলগুলোর? বিএনপি আস্থার কথা জানালেও মাঝামাঝি অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী, আর ভরসা করতে পারছে না এনসিপি। যে আইনের মাধ্যমে যে কমিশন গঠন করা হয়েছে সেটা নিরপেক্ষ হয়নি। নির্বাচন কমিশন তাদের কার্যক্রমের মাধ্যমে দেশ এবং জাতির কাছে যে অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়েছে সেটাকেও বাস্তবায়ন করে, এটা এখন দেখার বিষয়। বর্তমান নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা আছে। এদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নিয়োগ দিয়েছেন, তো আমরা আশা করি তারা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে সক্ষম হবেন। এদিকে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের নিয়ে শঙ্কা রয়েছে দলগুলোর। তাদের সরানো না গেলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন বলে মনে করেন তারা। ইলেকশন কমিশনের বিরুদ্ধে একটি মামলা হলো, সেই মামলায় ইশরাক হোসেন রায় পেয়ে গেল, কিন্তু সেই মামলার বিরুদ্ধে ইশরাকের বিরুদ্ধে আইনজীবী নিয়োগ করে নাই, মানে আইনজীবী লড়াই করে নাই কোর্টে। পুরো প্রশাসন, যে প্রশাসন দিয়ে রাতের ভোট হয়েছে, ইলেকশন কমিশনের যে অফিসারগুলো দিয়ে রাতের ভোট হয়েছে, ডামি ভোট হয়েছে, একতরফা ভোট হয়েছে, তারা কিন্তু সকলে স্ব স্ব জায়গায় আছে। যেই ফেসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল, একটা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। এখন আমাদের সাপ মারলার সাপের লেস হয়ে গেল, তাহলে আবার কিন্তু ছুবল মারতে পারে। এই প্রশাসন এখন পর্যন্ত সেই শেখ হাসিনার দোসররাই রয়ে গিয়েছে এখানে। এদেরকে এই সরকার সরাতে পারে নাই বা ইচ্ছা করে সরায় নেই। তো সুতরাং প্রশাসনে আমূল পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সচেতনতা বেশি জরুরি বলে মনে করেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ প্রশাসনের গতি আনতে আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন করা যেতে পারে। আগামী দিনে নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে আস্থা অর্জন করা। আস্থার সংকট যদি থেকে যায় তাহলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আমি তো মনে করি ফেব্রুয়ারিতে সম্ভব, যে যদি নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করে। নির্বাচন কমিশনের ভুল করার কোনো সুযোগ নেই, তাদেরকে ভুল করলে পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে। নির্বাচন অনুষ্ঠানে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। 26 জুন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে সিএসি। সেখান থেকে কি নির্দেশনা পেল কমিশন প্রধান, সে আলোচনা সর্বমহলেই। মিয়া আমিরুল, এখন, ঢাকা।
সরকারের কঠোর মনোভাবে এবার জাতীয় রাজস্ব বোর্ডের চলমান আন্দোলন প্রত্যাহার। রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ও দেশের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। এদিকে সংকট নিরসনে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এর আগে এনবিআর এর অধীনে সব চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস হিসেবে ঘোষণা করে সরকার। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অপসারণ এবং কাঠামোগত সংস্কারের দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহার করলেন এনবিআর কর্মকর্তারা। রোববার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ও দেশের শীর্ষ ব্যবসায়ীদের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায়। আমরা এই কমিটির সাথে সক্রিয়ভাবে কাজ করে টেকসই রাজস্ব সংস্কার করতে অবদান রাখতে পারব বলে আশা করি। এমতাবস্থায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, এরই মধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে। দেশের স্বার্থে আলোচনার মধ্য দিয়ে চলমান আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব পক্ষ নিয়েই আগামীতে যাতে কোনো ধরনের আর কোনো প্রবলেম সৃষ্টি না হয় সেটা আমাদেরকে সরকারের তরফ থেকে আশ্বস্ত করেছে, যাতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে পারি। রোববার সন্ধ্যায় সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে তিনি জানান, এনবিআর এর সংকট নিরসনে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের দাবি, বিষয়টি প্রধান উপদেষ্টার দফতর দেখবে। একটা সিদ্ধান্ত হয়েছে এসব আলোচনা এনবিআর এর যারা আন্দোলন করছে এনবিআর এর সংস্কার এগুলি সম্পর্কে একটা 5 সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তো ওদের সাথে আলাপ আলোচনা করবে, এনবিআর কিভাবে সংস্কার করা যায় সবার কথা শুনবে, অংশীজন ব্যবসায়ী সবার। এর আগে এনবিআর এর অধীনস্থ কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশন সমূহের সব চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস হিসেবে ঘোষণা করে সরকার। প্রধান উপদেষ্টার দফতর থেকে দেয়া বিবৃতিতে আন্দোলনকে আইন বিরোধী ও জাতীয় স্বার্থ বিধ্বংসী বলে মন্তব্য করে অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয় সরকার। গেল 12 মে সরকার এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি বিভাগ গঠন করে। এরপর থেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে চলে নানা কর্মসূচি। 28 এবং 29 জুন কমপ্লিট শাটডাউনে দেশের আমদানি রপ্তানিতে আর্থিকভাবে অচল অবস্থার সৃষ্টি হয়। শাহাদাত অব্র, এখন, ঢাকা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পলিকে উদ্ধার করেছে র্যাপচার। রোববার সাভার থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পলি। সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি, তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। এই ঘটনার পর সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে ঠিক কী কারণে তিনি নিখোঁজ হয়েছিলেন তা কেউ পরিষ্কার করে জানাতে পারেননি। চট্টগ্রাম থেকে ঢাকার পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ প্রকল্পের চূড়ান্ত পরীক্ষা শেষ পর্যায়ে। সফল হলে জুলাইয়ে বাণিজ্যিকভাবে সরবরাহ শুরু করবে বিপিসি। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেল সরবরাহের নতুন যুগে প্রবেশ করবে প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি এতে বছরের সাশ্রয় হবে 250 কোটি টাকা। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 65 লাখ মেট্রিক টন। 3টি বিপণন কোম্পানির আমদানি করা এই জ্বালানি তেলের 90% পরিবহন করা হয় নৌপথে। এটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। সেই সঙ্গে 180টি ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে 50টি ডিপোতে জ্বালানি সরবরাহ করাও একটি বড় চ্যালেঞ্জ। এতে বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির ব্যয় হয় প্রায় 400 কোটি টাকা।
এছাড়া ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল নিঃসরণে দূষিত হয় নদী। সব মিলিয়ে সাশ্রয়ী ব্যয়ে দ্রুত জ্বালানি পরিবহনে 2018 সালে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে এই তেল পরিবহনের প্রকল্প নেয় বিপিসি। নানা জটিলতা ও প্রতিকূলতা পেরিয়ে গেল মার্চে শেষ হয় 250 কিলোমিটার দৈর্ঘ্যের পাইপলাইন ও স্টোরেজ ট্যাঙ্ক সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ। ওই মাসেই বাণিজ্যিকভাবে পাইপলাইনে জ্বালানি সরবরাহের কথা থাকলেও টেলিকমিউনিকেশন ও অটোমেশনের কাজ শেষ না হওয়ায় সম্ভব হয়নি। এখন আমাদেরকে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। 250 কিলোমিটার একটা পাইপলাইন, এই পাইপলাইনটা বুঝিয়ে দেওয়ার কাজ, এবং এটা কিন্তু অটোমেশন সব, স্কাডা, পিএলসি, টেলিকমিউনিকেশন সিস্টেম, রজব, মেলাগুলা ভাল বড় বড়, এগুলো সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য একটু সময় লাগছে। গত 22 জুন রোববার থেকে শুরু হয়েছে চূড়ান্ত ট্রায়াল। চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা ওয়েলের ডেসপাস টার্মিনাল এবং পদ্মা, মেঘনা ও যমুনা এই তিনটি তেল বিপণন কোম্পানির স্টোরেজ ট্যাঙ্কার থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লায় অবস্থিত ডিপোতে পাইপলাইনে জ্বালানি তেল পাঠানো হচ্ছে। এর মধ্যে 7 দিনে পাঠানো হয়েছে প্রায় 2.5 কোটি লিটার ডিজেল। বুধবার পর্যন্ত চলবে এই কার্যক্রম। সবকিছু ঠিক থাকলে জুলাই থেকেই বাণিজ্যিকভাবে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে প্রত্যাশা বিপিসি চেয়ারম্যানের। এতে জাহাজে করে জ্বালানি তেল পরিবহনের ঝামেলামুক্ত হবে বিপিসি। প্রতিদিন এরকম কত জাহাজে করে করে তেল নিয়ে নিয়ে আমাদেরকে গোদনাইলে যেতে হতো, এটা নিয়ে অনেক সংবাদ হতো। এই জিনিসটা আর বাংলাদেশের ইতিহাসে থাকবে না, বিপিসির ইতিহাসে থাকবে না। এটা অটোমেশন, এখান থেকে তেল ঢুকবে, ওখানে বেরিয়ে যাবে। বর্তমানে নদী পথে ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি সরবরাহের সময় লাগে 24 ঘন্টা, পাইপলাইনে পাঠাতে লাগবে মাত্র 4 ঘন্টা। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর হওয়ায় পাইপলাইন থেকে জ্বালানি তেল চুরির সুযোগ থাকবে না। সেই সঙ্গে কমবে জ্বালানি তেলের সিস্টেম লস ও পরিবেশ দূষণ। এটা আমাদের সুবিধা এবং লস কম হবে, পরিবেশ বান্ধবভাবে আমরা তেল পরিবহন করতে পারবো। পরিবহন করতে আমাদের এস্টিমেটেড ব্যয় হবে 90 কোটি টাকা, আর আমাদের সাশ্রয় হবে 326 কোটি টাকা। সুতরাং আমাদের প্রায়, এখন তো রেট আরও বাড়ছে, সুতরাং আমরা প্রায় 250 কোটি টাকা আমরা বছরে সাশ্রয় করতে পারব। 27 লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 3,700 কোটি টাকা। পদ্মা ওয়েলের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। তবে পরবর্তীতে পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি হস্তান্তর করা হবে নবগঠিত পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড পিটিসি পিএলসিকে। হাজারে শিউলি, এখন চট্টগ্রাম। চলতি বর্ষায় আগ্রাসী রূপে ফেনীর নদীগুলো, বিস্তীর্ণ এলাকা ভয়াবহ নদী ভাঙনের কবলে, ঘরবাড়ি হারিয়ে দিশেহারা তীরবর্তী মানুষ। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের কাজ দ্রুতই শুরু হবে। দুলাল তালুকদারের ক্যামেরায় সুলাইমান ডালিমের প্রতিবেদনে বিস্তারিত। নদী ভাঙনে বিলীন একের পর এক এলাকা, ঘরবাড়ি হারিয়ে দিশেহারা মানুষ। ছোট ফেনী নদীর আগ্রাসী এই চিত্র বলে দিচ্ছে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙন। মাহতাবুদ্দিন নেহাল সোনাগাজীর কুটিজাট এলাকার নদী পাড়ের চর গোপালগাঁওয়ের বাসিন্দা। মাসখানেক আগেও এখানেই ছিল বসতি, যদিও এখন সে ভিটেহীন, নেই মাথা গোজার একমাত্র ঠাইটুকু। মুসাফুর ক্লোজারটা যদি দ্রুত নির্মাণ না করা হয়, আমাদের মতো এরকম শত শত পরিবার নদী ভাঙনের কারণে পথে বসে যেতে বাধ্য হবে। শুধু এই এলাকা নয়, আশপাশের ছয়ানি, চরমল্লিশপুর, কাটাখিলা, কাজিরহাট, বিষ্ণুপুর সহ প্রায় 15টি ইউনিয়নের মানুষ আতঙ্কে খোলা আকাশের নিচে রাত পার করছেন। একটাই আশঙ্কা, আজ নয়তো কাল নদীগর্ভে বিলীন হবে তাদের শেষ সম্বলটুকু। সর্বস্ব হারিয়ে লাখো মানুষ এখন মানবেতর জীবন যাপন করছেন। কেবল বসত বিটা নয়, নদীগর্ভে হারিয়ে যাচ্ছে কবরস্থান, শ্মশানও। একদিকে সর্বস্ব হারানোর আতঙ্ক, অন্যদিকে নোনা পানিতে ক্ষতিগ্রস্ত ফসলি মাঠ। পরিস্থিতি থেকে রেহাই পেতে আন্দোলন করেছে এলাকাবাসী। নদীতে ভাঙি মন্দির সব পড়ে গেছে, আমাদের এখানে দাসপাড়ার অনেক ঘর বাড়ি চলে গেছে। ছোট ছোট বাচ্চারা এখন 2-3 কিলো পথ দুধ দিয়ে ঘুরে স্কুলে যাইতে হবে, এমতো অবস্থায় অনেক ছোট বাচ্চারা স্কুল বিমুখ হয়ে পড়ছে। আমরা প্রশাসনের
দোরগোড়ায় অনেক দৌড়াদৌড়ি করেছি, কিন্তু প্রশাসনে কোনো টনক নড়ে নাই। আমাদের আবেদন যে মনে করেন এটা কাজটা যেন নদী ভাঙার কাজটা যেমন করে, যেভাবে সরকারের সম্ভব হয় ওইভাবে যেন সরকার দ্রুত একটা পদক্ষেপ নেয়। গেল বছরের আগস্টের বন্যায় পানির চাপে ভেঙে পড়ে মুসাফর প্রজার। এরপর থেকেই ভয়াবহ রূপ নেয় নদী ভাঙন। স্থানীয়দের অভিযোগ, একদিকে অবৈধ বালু উত্তোলন, অন্যদিকে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দ্রুত ভেঙে পড়ছে নদীর তীর। এই অবস্থায় জোড়াতালি নয়, টেকসই সমাধানের দাবি স্থানীয়দের। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে বিশ্বব্যাংকের অর্থায়নে 171 কোটি টাকার প্রকল্প এরই মধ্যে অনুমোদন হয়েছে। ছোট ফেনী কালিদাস পাহালিয়া নদী তীরে 13 কিলোমিটার এলাকায় নেওয়া হয়েছে প্রতিরক্ষামূলক কাজের পরিকল্পনা। এছাড়াও মুহুরী কহুয়া সিলোনিয়া নদী তীরের 16 কিলোমিটার এলাকায় বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়। এই ভাঙন বন্ধ করার জন্য আমরা জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিয়েছি। এর বাইরে আমাদের একটি চলমান প্রজেক্টের আওতায় প্রায় 1.5 কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক চলমান আছে। আর নতুন করে ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহায়তায় বিএস্ট্রং প্রজেক্টে ছোট ফেনী নদীতে 6.5 কিলোমিটার নদীতে প্রতিরক্ষামূলক কাজ আছে। সোনাগাজীর কুঠিরহাটের চর গোপালগাঁওয়ের ঠিক এখানেই ছিল ঘরবসতি, ভিটেমাটি, সংসার। এক মাসের ব্যবধানেই তা বিলীন হয়েছে নদী গর্ভে। নদী ভাঙনের এই করুণ চিত্র সোনাগাজীর বিস্তীর্ণ এলাকা জুড়ে। স্থানীয় অসহায় মানুষগুলো সরকারের দ্রুত পদক্ষেপ আশা করছেন। সুলাইমান ডালিম, এখন ফেনী। নদীঘেরা দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা, যেখানকার মানুষের একমাত্র প্রতিপক্ষ প্রকৃতি। সেই মনপুরাকে রক্ষায় 3 বছর আগে 1117 কোটি টাকার উপকূলীয় বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হলেও তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কাজের গুণগত মান, ঠিকাদারের অনিয়ম, এমনকি প্রাণহানির ঘটনাও সামনে এসেছে। অভিযোগ আছে বাঁধের নকশাও বদলেছে প্রভাবশালীদের হস্তক্ষেপে। অঙ্কুর রায়ের ছবি ও ইমতাজুর রহমানের তথ্যে বিস্তারিত। চারদিকে উত্তাল মেঘনা, মাঝখানে ভোলার দ্বীপ উপজেলা মনপুরা, যেখানে বর্ষা মানেই আতঙ্ক, ভাঙন মানেই ঘর ছাড়া হওয়ার ভয়। এই বাস্তবতা বদলাতে 2022 সালে একনেকে অনুমোদন পায় 1117 কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প, যেখানে 52 কিলোমিটার বাঁধ, 117টি সাবমার্সিবল স্পার, 37 কিলোমিটার জিও ব্যাগ ও টিউব ডাম্পিং এবং 10টি স্লুইস গেট নির্মাণ করার কথা ছিল। 2022 সালের ডিসেম্বরে শুরু হয় এই বাঁধ নির্মাণ কাজ। এরপর থেকেই কাজের মান নিয়ে ওঠে নানান প্রশ্ন। স্থানীয়রা বলছেন নিম্নমানের বালু, সিমেন্টের পরিমাণ কম, বাঁধের পাশেই কাটা হচ্ছে মাটি, বাঁধের উচ্চতা, পরিধি প্রকল্পের সাথে মিল না রেখেই চলছে কর্মযজ্ঞ। পানি বালু একসাথে করি, ভরি ফালাই দেয় এবং বস্তা আধা বস্তা ভরে, কোনোটা ভরে কোনোটা ভরে না। যেখান থেকে বালুগুলো উঠেছে বস্তাগুলো সেখানে দিতেছে। যেই পরিমাণ সিসি ব্লক দেওয়ার কথা সেখানে বস্তার ভিতরে বালি, কোনো সিমেন্টের কোনো অংশে নাই। সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকা, সবচেয়ে বিপদগ্রস্ত এলাকা, কারণ এখানে এই বেরিবাদে সম্পূর্ণ অনিয়ম ও দুর্নীতি চলে। ব্লক ফেলানোর কথা ছিল, ওখানে ব্লক না ফেলে ওরা শুধুমাত্র বস্তা ফালাইতেছে, একবারে সস্তা বস্তা ফালাইতেছে। কিভাবে প্রসিডিউরে ডাম্পিং হচ্ছে এবং কিভাবে মোটা বালু বা আমার যে স্পেসিফিকেশন মোতাবেক বালু 80% রিটেন করা বালুটা এনশিওর হচ্ছে কিনা, এটা আমরা দেখাতে পারবো যে কোনো সময়। এটাতে কোনো ছাড় নেই, যার ফলে এই যে অভিযোগগুলো এগুলো সত্য নয়। বাঁধ নির্মাণ নিয়ে স্থানীয়দের নানান প্রশ্ন ও প্রতিবাদের পরেও থেমে থাকেনি ঠিকাদারি সিন্ডিকেট। অভিযোগ আছে সম্প্রতি অনিয়মের প্রতিবাদ করায় ঠিকাদারের হামলায় ঘটেছে মৃত্যুর ঘটনাও। স্থানীয়রা বলছেন প্রভাবশালীদের হস্তক্ষেপে পাল্টে ফেলা হয়েছে বাঁধের নকশা। প্রকৃত ভাঙনপ্রবণ এলাকা বাদ গেছে প্রকল্প থেকে, এমনকি একাধিক জায়গায় কাজ শুরু না হতেই ধসে পড়েছে বাঁধ। অন্যায়ের প্রতিবাদ করছে, কারোর উপর জুলুম করে নাই। অন্যায়ের প্রতিবাদ করলে কি তার জীবন কেড়ে নেবে? আমার ছেলের নির্মমভাবে হত্যা করছে, আমি হত্যাকারীর বিচার চাই। এই কাজটা সঠিকভাবে হচ্ছে না, যখন অনেকটাই দুর্নীতি হইতেছে, এটা নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হইয়া তাদেরকে বাধা দিতে যায়, অনেকের একজনের জীবন দিতে হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে কোনো অনিয়মে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। একটা পক্ষ ইতিমধ্যে পার্সেন্টেজ নিয়ে গেছে, আরেকটা মেন কন্ট্রাক্টর যারা, এরা আবার একটা পার্সেন্টেজ নিয়ে সাব কন্ট্রাক্ট দিচ্ছে। আসলে যেই পরিমাণ যেই মানের বেরিবাদ হওয়ার কথা সেই মানে হচ্ছে না। IWMCS কিন্তু এই প্রজেক্টে স্টাডি করেছেন, তারা কিন্তু অ্যালাইনমেন্টগুলো ফিক্সড করছে, কারণ
আমাদের যে মরফোলজিক্যাল ডাটা রয়েছে সেগুলোর স্টাডির ভিত্তিতে কিন্তু অ্যালাইনমেন্টগুলো ফিক্সড করা হয়েছে। কোথায় করলে এটা সাস্টেন হবে সেভাবে কিন্তু অ্যালাইনমেন্টগুলো ফিক্সড করা হয়েছে। হুট করে কিন্তু আমরা অ্যালাইনমেন্ট কোথাও সরাই দিতে পারবো না। 52 কিলোমিটার এই বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে 2026 সালে। 17টি প্যাকেজে এই বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছে 9টি ঠিকাদারি প্রতিষ্ঠান, যেখানে কাজের অগ্রগতি 51%। এখন ভোলা। রাজশাহীতে চড়া সবজির বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 12 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। তবে স্থিতিশীল রয়েছে বেগুন, পেঁয়াজ ও রসুনের দর। এ নিয়ে আরও জানাতে নগরীর খড়খড়ি বাজার থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, বাজারে সবজির সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন? দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ রাখি, রাজশাহীর যে বাজারটি রয়েছে খড়খড়ি বাজার, সেখানে কিন্তু সকাল থেকে এখানে ক্রেতা বিক্রেতারা কিন্তু সমাগম করছেন এবং এখানে যে সবজির যে দাম সেটি কিন্তু আমরা বাজার ঘুরে দেখতে পেয়েছি যে অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে। গতকালের তুলনায় কিন্তু আজকে প্রত্যেকটা সবজির যে দাম সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই কারণ হিসেবে অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলছে এবং আমরা যতটুকু এখানে জানতে পেরেছি এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে, এবং তারা যে তথ্যটি জানিয়েছেন সেখানে আমরা জানতে পেরেছি যে আলুর প্রতি কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে, পটলের দামও বৃদ্ধি পেয়েছে, ভেন্ডির দাম বৃদ্ধি পেয়েছে, বরবটি আগে যে দাম ছিল তার সাথে কিন্তু আজকে দাম অনেকটাই বেশি, প্রায় 8 থেকে 10 টাকা বেশি হয়েছে। ঝিঙ্গার দামও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে অন্যান্য যে ধরনের সবজি আছে প্রত্যেকটি সবজিরই কিন্তু দাম আজকে অনেক বেশি। এই বেশি দামের কারণে কিন্তু ক্রেতাদের এখানে কিনতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং তারা বারবার বলছেন যে এই দামটা যদি আমাদের নাগালের বাইরে চলে যায় তাহলে আমরা আমাদের পরিজনকে নিয়ে আমরা ঠিকঠাকভাবে চলতে পারবো না। যার জন্য বাজারের যদি এই নিত্য প্রয়োজনীয় যেসব সবজি আছে সেগুলো যদি দাম কমানো সম্ভব হয় এবং সেগুলো যদি আমদানি বৃদ্ধি পায় তাহলে হয়তো বা আমরা এই দামের সংকট থেকে মুক্তি পাবো। পাশাপাশি বাজারের যে সবজিগুলো এখন আছে এই সবজিগুলো যদি বাইরে থেকে আমদানি করে নিয়ে এসে রাজশাহীর যে চাহিদা সেটি যদি পূরণ করা সম্ভব হয় তাহলে হয়তো বা এই দামটা কাটিয়ে ওঠা সম্ভব। তবে এখানে আজকের যে বাজার দর দেখা যাচ্ছে সেই বাজার দর অনুযায়ী গতকালের তুলনায় কিন্তু 10 থেকে 12 টাকা দরে প্রতিটা সবজির কিন্তু এখানে দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই দাম যদি এইভাবে চলমান থাকে হয়তোবা সামনে আরও এই দামের যে বৃদ্ধি সেটি কিন্তু কোনোভাবেই ধরে রাখা যাবে না বলেও জানা যাচ্ছে। এখানে আমরা যারা খুচরা এবং পাইকারি বিক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন যে যেহেতু এটা বর্ষা মৌসুম চলছে, এই বর্ষা মৌসুমে মূলত যেসব সবজির গাছ রয়েছে সেগুলো মারা যায় এবং বৃষ্টি থাকার কারণে সবজি তুলতেও সমস্যা হয়ে যায়। এই সমস্যা এবং বর্ষা মৌসুম দুইটার কারণেই মূলত বাজারে আজকের এই সবজির যে আমদানি সেটি কিন্তু কমে গেছে। সবজির আমদানি কমে যাওয়ার কারণে এবং বাজারে ক্রেতার বৃদ্ধি পাওয়ার কারণেই মূলত সবজির বাজারে চড়া মূল্য। রাজশাহীর খড়খড়ি বাজার থেকে এই ছিল সবজির সর্বশেষ। বাজার দরের খবর শুনছিলাম সহকর্মী মারুফ হাসানের মাধ্যমে। ডিমের ক্রমাগত দরপতনে ক্রেতারা স্বস্তিতে থাকলেও দিশেহারা টাঙ্গাইলের খামারিদের দৈনিক লোকসান হচ্ছে প্রায় কোটি টাকা। প্রতিনিয়ত লোকসানে গেল এক যুগে জেলায় ডিমের উৎপাদন কমেছে অন্তত 60%। তবে দাম কমলেও কমেনি উৎপাদন খরচ। পরিস্থিতি সামাল দিতে ডিম সংরক্ষণ ও রপ্তানির উদ্যোগ নেওয়ার পাশাপাশি দাম নির্ধারণ করে দেওয়ার দাবি খামারিদের। টাঙ্গাইল থেকে কাউসার আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতির দেওপুর গ্রামের খামারি জিন্না নিজের জমানো ও ঋণের প্রায় 30 লাখ টাকা খরচ করে 3000 লেয়ার মুরগির খামার করেছেন। প্রতি পিস ডিম উৎপাদনে তার খরচ হচ্ছে 10 টাকার বেশি, কিন্তু বিক্রি করতে হচ্ছে 8.5 টাকায়। এতে দৈনিক 2500 ডিম উৎপাদনে তার লোকসান প্রায় 5000 টাকা। দিন গেলে আমার ঘরে থেকে মিনিমাম 3000 টাকা লস যাইতেছে। ডিমের যে বাজার, এই বাজারে টিকে থাকা সম্ভব না। জিন্নার মতো জেলার অন্যান্য খামারিদের অবস্থাও একই। গেল রমজানের শুরু থেকে সরবরাহ বাড়া ও চাহিদা কমায় দরপতন শুরু হয়। গেল কয়েক সপ্তাহে জেলায় খামার পর্যায়ে প্রতি হালি ডিমের দাম 4 থেকে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 32 টাকায়। ডিমের দাম কমলেও ফিডসহ অন্যান্য জিনিসের দাম বেশি হওয়ায় প্রতি পিস ডিম উৎপাদনে লোকসান গুনতে হচ্ছে 2 থেকে 2.5 টাকা।
সে হিসেবে জেলায় ২৫০০ খামারে দৈনিক ৪০ লাখ পিস ডিম উৎপাদনে লোকসান প্রায় কোটি টাকা। নিজেরাও ফার্মে কাজ করি, কোনোভাবেই আমরা আমাদের লস পুষাইতে পারতাছি না। যখন ডিমের দাম একটু বাড়ে প্রশাসন এমনভাবে চাপ দেয় আমাদেরকে, বলে যে তোমরা ৮ টাকা ডিম বিক্রি করবে, অথচ আমরা একটা ডিমের খরচ করে 10 টাকা 20 পয়সার বেশি। খাবারের দাম বেশি, মেডিসিনের দাম বেশি, লেবার খরচ বেশি, বিদ্যুৎ বিল বেশি, সব কিছু মিলিয়ে আমাদের ধ্বংসর মুখে আর কি আমরা পড়ে যাচ্ছি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 1 যুগ আগে জেলায় দৈনিক প্রায় 3 কোটি ডিম উৎপাদন হতো। ক্রমাগত লোকসান ও নানামুখী সমস্যায় উৎপাদন কমেছে প্রায় 60%। ব্যবসায়ীদের দাবি, পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কমলেও বিক্রি বাড়েনি, উল্টো আগের চেয়ে বিক্রি কমেছে প্রায় 40%। আগে আসলে 1200-1300 রেডি বান হয়েছে 800, 850। এদের মধ্যে মাংস খাইছে, সবজি টবজি খাইছে, ডিম ডাডি কম খাইছে, স্টক বেশি হয়েছে, তাদের দাম কমে গেছে। আগের মতো বিক্রি হয় না, দাম কম তো কাস্টমার ডিম খাই কম, কামের ডিমের আমদানি বেশি, ডিম চলতেছে কম। খামারিদের লোকসান কমাতে ন্যূনতম দর নির্ধারণের প্রয়োজনীয়তার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আর খামার টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। এইখানে সরকারের টেক কেয়ারিং, সরকারের সচেতনতা এবং পোলট্রি মালিক যারা তাদেরকে প্রপার ট্রেনিং এবং তাদেরকে এই জিনিসগুলো বোঝানোর এবং দেখাশোনা করা। পোলট্রি ফার্মগুলোকে একটা প্রাতিষ্ঠানিক খাত হিসাবে ঘোষণা করে তাদেরকে আলাদাভাবে, যেমন কৃষিতে আমরা যেমন দেখি যে 1-2% বা 4% পর্যন্ত বিভিন্ন কম অত্যন্ত স্বল্প সুদের ঋণ দেওয়া হয়, পোলট্রি ফার্মগুলোকে সেইভাবে ঋণ দিতে হবে এবং লম্বা টাইম যাতে তারা সাস্টেন করতে পারে সেইভাবে লং টার্ম ঋণ দিতে হবে। আমরা এটা প্রস্তাব রাখছি যে দাম, যে ডিমের দাম নির্ধারণ করা হয়েছে, এটা বছরে একবার না করে 2 মাস অন্তর অন্তর দাম নির্ধারণ করা হয়, যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়। বায়োসিকিউরিটি বা ওষুধ খরচ এগুলো কিভাবে কমায়া তারা খামারটা লাভবান করতে পারে, সেই পরামর্শ কিন্তু আমরা তাদের দিচ্ছি সবসময়। উৎপাদন খরচ ও দরপতনের বিষয়ে ইতোমধ্যেই মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। জানান, উৎপাদন ব্যয়ের প্রায় 70%ই ফিডে খরচ হয়, তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টার। ফিডের দাম কমানোটা খুবই জরুরি, এটা আমরা আলোচনা করেছি মন্ত্রণালয়ে, এবং এটা অবশ্যই কমাতে হবে, কারণ নাহলে ক্ষুদ্র খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় বড় যারা কোম্পানি আছে তারা হয়তো কন্ট্রাক্ট ফার্মারদের দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু ক্ষুদ্র খামারিরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে সরকার অবগত আছে এবং আমরা অবিলম্বে এটা নিয়ে কাজ করব। বিশেষজ্ঞদের শঙ্কা, প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে না পারলে ডিম উৎপাদন খাত চলে যাবে বড় প্রতিষ্ঠানগুলোর হাতে। তখন প্রোটিনের ঘাটতি পূরণের সবচেয়ে সহজলভ্য পণ্যটিও কিনতে হবে চড়া দামে। এখন টাঙ্গাইল। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ 5 উপজেলার আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা রক্ষা করছে পটুয়াখালী মির্জাগঞ্জ সড়ক। ফলে আঞ্চলিক অর্থনীতিতে বেড়েছে গতিশীলতা। কিন্তু গেল 2 বছরে পণ্যবাহী ভারী যানবাহন চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটি। সংস্কার না হওয়ায় দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী সহ স্থানীয়রা। তবে যোগাযোগ স্বাভাবিক রাখতে সড়কে জরুরি ভিত্তিতে কাজ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন জসিম পারভেজ। পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদের উপর নির্মাণ করা হয় পায়রা সেতু। তবে 2021 সালে সেতুটি উদ্বোধনের পর যানবাহনের চাকা ও স্কেলের উপর ওজন সীমা নির্ধারণ করা হয়। সেতু উদ্বোধনের পর বাণিজ্যিক প্রয়োজনেই মির্জাগঞ্জ পটুয়াখালী সড়ক পথে শুরু হয় পণ্য পরিবহন। তবে সংস্কারের অভাবে 2 বছর ধরে 14 কিলোমিটার সড়কের বেশিরভাগ স্থানে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষায় নিয়মিত ভারী যানবাহন চলাচলে সড়কের পিচ উঠে মাটি বেরিয়ে গেছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। যাতায়াতের সমস্যা, মালামাল নষ্ট হয়, ড্যামেজ হয়, কৃষক দোকানদার যাইতে পারে না, সব দিকে ক্ষতি। রাস্তা পুরোপুরি ভাঙ্গা। রাস্তার কারণে অনেক শিক্ষার্থী এখান থেকে চলে গেছে, তারা ঠিকমতো এখানে যাতায়াত করতে পারে না। দেখা যায় গাড়িতে, অটো গাড়িতে আসলে রাস্তা গাড়ি উল্টে রাস্তায় পড়ে যায়, এরপরে এই জন্য শিক্ষার্থীরা আসতে চায় না। তো গাড়ি চালাইতে সমস্যা, রাস্তা ভাঙ্গা চুরা, এই জন্য গাড়ি চালাইতে সমস্যা, গাড়ির ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। মির্জাগঞ্জের রাস্তা আপনারা জানেন, সেই রাস্তাটা স্ট্রেট রাস্তা নয়, সেটা অনেক দিয়ে অনেক জায়গা থেকে ঘুরে আসতে হয়। সেজন্য আমাদের
রাস্তা ড্যামেজ হয়ে গেছে। এই অধিবর্ষণে রাস্তা খুব খারাপ অবস্থা, সেজন্য অতি দ্রুত গতিতে এই রাস্তাটি নির্মাণ করার জন্য আমাদের সড়ক জনপদের উপদেষ্টার কাছে পটুয়াখালী চেম্বার অফ কমার্সের তরফ থেকে জোর দাবি জানাচ্ছি। বিনাপানিয়া, কচুয়া, বেতাগী, মির্জাগঞ্জ, সুবিদখালী এবং পটুয়াখালী রুটের 9 কিলোমিটার সড়ক ও বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। তবে প্রায় 21 কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণের উদ্যোগ থমকে আছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা জানান, উপজেলার আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে জরুরি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পটুয়াখালী চৌরাস্তা থেকে সুবিদখালী পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটি 2023-24 অর্থ বছরের জুলাই মাসে আমরা এটি 21 কোটি টাকার একটি কর্মসূচি পাস করি। তবে সেটির জন্য যেটা দরপত্র আহ্বান করার পরে মূলত দরপত্রে বিভাজনের যে সমস্যা রয়েছে, ঠিকানা বিভাজনের সমস্যার কারণে এই টেন্ডার করা হয় এবং এটি আগামী 2 মাসের মধ্যে 2-3 মাসের মধ্যে এটি দরপত্র অনুমোদন সহ ঠিকানা নিয়োগ করা যাবে বলে আমি বিশ্বাস করি। সড়কটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসন আরও আন্তরিক ও মনোযোগী হলে জেলার বাণিজ্যিক কার্যক্রম সচল থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। জসিম পারভেজ, এখন পটুয়াখালী। নিচে আরও একটি বিরতি, ফিরছি রিপোর্টের সঙ্গে থাকুন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। এদিকে ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজায় দ্রুত মানবিক সহায়তা প্রবেশের বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ চলছে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন চাপ এবং মধ্যস্থতাকারীদের জোর চেষ্টার মধ্যেও গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। খাবারের জন্য লাইনে অপেক্ষায় থাকা গাজাবাসী ও শিশু সহ কমপক্ষে 72 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে উত্তরাঞ্চলেই নিহত অন্তত 47 জন। অন্যদিকে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে 785 জন ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে গুলিবিদ্ধ হয়ে অন্তত 2 জন দমকল কর্মী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে কুটেনে কাউন্ট্রির একটি পাহাড়ি এলাকার ঝোপঝাড়ে আগুন নেভানোর সময় এই ঘটনা ঘটেছে। এরপর অন্যান্য আইন প্রয়োগকারী সদস্যকেও লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ওই এলাকা থেকে এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ। বিভিন্ন দিক থেকে গুলির শব্দ শোনা গেছে, তবে কারা গুলি চালিয়েছে সে ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি। এই অবস্থায় বাসিন্দাদের ক্যানফিল্ড পর্বতের ঘটনাস্থলটি এড়িয়ে চলার ব্যাপারে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় নিহত দমকল কর্মীদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গভর্নর ব্র্যাড লিটল। Come to us, there's lots of sirens, things are happening. I can't hear anybody. এক রুশ গুপ্তচর খুঁজতে গিয়ে নাজেহাল অবস্থা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6-এর। 2 দশকের দীর্ঘ অভিযানেও হয়নি শেষ রক্ষা। অপারেশন ওয়েড লক নামের এই অভিযানের লক্ষ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে MI5-এর সদস্যরা। বিপুল অর্থ আর সময় ব্যয় করেও কোনো প্রমাণ জোগাড় করতে না পারায় অভিযানে টানতে হয় ব্যর্থ সমাপ্তি। আরও জানাচ্ছেন নুজাত কামাল। সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস MI6 ব্রিটিশ এই গোয়েন্দা সংস্থার কাজ বহির্বিশ্বকেন্দ্রিক। অন্যদিকে MI5 অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা, যেটি কাজ করে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা নিয়ে। MI6-এর ভেতরে ডাবল এজেন্ট হিসেবে কাজ করা রাশিয়ার এক গুপ্তচরের খোঁজে টানা 20টা বছর পার করেছে MI5। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা যায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-এর প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু করে ব্রিটিশ গোয়েন্দারা। জ্যেষ্ঠ কোনো গোয়েন্দা কর্মকর্তা রাশিয়াকে তথ্য পাচার করছেন এমন সন্দেহে 90-এর দশকের মাঝামাঝি সময়ে শুরু হয় এই নজরদারি। প্রতিবেদনে বলা হয়, রুশ গুপ্তচরের সন্ধানে 2 দশক মেয়াদী অভিযানের নাম দেয়া হয় অপারেশন ওয়েডলক। গুপ্তচরের খোঁজে দেশে দেশে তৎপরতা শুরু করে MI5-এর অন্তত 35 সদস্য। বলা হয়, প্রযুক্তির সাহায্যে সন্দেহভাজনের বাড়িতে আড়ি পেতেছিল ব্রিটিশ গোয়েন্দারা। পুরো লন্ডনের সার্বক্ষণিক তাকে অনুসরণ করা হতো ভিডিও নজরদারির মাধ্যমে। আইনি নির্দেশনা উপেক্ষা করে দেশের বাইরেও তাকে অনুসরণ করা হয়। তবে শেষ পর্যন্ত বিপুল অর্থ আর সময় ব্যয় করেও কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি MI5। ফলে 2015 সালে দীর্ঘমেয়াদী এই অভিযানে টানতে হয় ব্যর্থ সমাপ্তি। ওয়েডলক টিমের সন্দেহভাজন কর্মকর্তা ততদিনে MI6 ছেড়েও দেন। সে সময় প্রায় 2500 কর্মী নিযুক্ত ছিল সংস্থাটিতে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই উত্তপ্ত লন্ডন মস্কো কূটনীতি। মিত্রদেশ হিসেবে যুক্তরাজ্য যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পাশাপাশি নানা নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার ওপর। অন্যদিকে মস্কোর অভিযোগ, রাশিয়ার ভেতরে নাশকতার লক্ষ্যে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেয় ব্রিটিশ গোয়েন্দারা। নুজহাত কামাল, এখন বিশ্ব। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের উপর আস্থা নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি ইরানে মার্কিন হামলার ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে বিতর্ক আরও জোরালো হয়। এছাড়া রাশিয়া, উত্তর কোরিয়া বা ভেনেজুয়েলার বিষয়েও গোয়েন্দাদের মূল্যায়ন নিয়ে ট্রাম্পের মধ্যে অবিশ্বাসে দেখা দেওয়ার ইতিহাস আছে। আর জানাচ্ছেন তানভীর জনি। বিতর্ক বা সমালোচনা ট্রাম্পের পিছু ছাড়ে না। ব্যক্তিগত থেকে রাজনৈতিক, গত 1 দশকে সবকিছুতেই বিতর্ক ঘিরে রেখেছে তাকে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন করে জড়িয়েছেন নানা বিতর্কে। আর নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালকেই বিতর্কের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু কর্মসূচির তথ্য নিয়ে ট্রাম্পের সঙ্গে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেবার্ডের বিরোধ সামনে আসে। কংগ্রেসে তুলসী গেবার্ড বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য মতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, যা ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। গোয়েন্দা সংস্থাগুলোর এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে হামলার পরিকল্পনা করেন ট্রাম্প। এরপরই গেল 21 জুন বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেগুলো পুরোপুরি গুড়িয়ে দেওয়ার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও বলেন, পরমাণু কর্মসূচিতে ইরান কয়েক বছর পিছিয়ে গেছে। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগনের গোয়েন্দা শাখার ফাঁস হওয়া প্রতিবেদন বলছে ভিন্ন কথা। তাদের মতে হামলায় খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি তেহরানের। পরমাণু কর্মসূচিতে তারা পিছিয়েছে মাত্র কয়েক মাস। বিতর্ক এখানেই থামেনি। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের প্রতিবেদন অনুযায়ী হামলার আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে ইরান। একই দাবি করে তেহরানও, যদিও তা মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তি দেখিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ খুবই জটিল এবং বিপজ্জনক। এগুলো সরাতে কমপক্ষে 2 সপ্তাহ সময় প্রয়োজন। এরপরই ট্রাম্পকে সত্য প্রমাণে উঠে পড়ে লেগেছে সিনেট সহ CIA, হোয়াইট হাউস ও প্রতিরক্ষা বিভাগ। ট্রাম্প প্রশাসনের দাবি, গণমাধ্যম মিথ্যা ও ভুয়া খবর ছড়িয়েছে। গোয়েন্দা তথ্য নিয়ে ট্রাম্পের অবিশ্বাসের ঘটনা এটি প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার বিতর্কের জন্ম দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছিল 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ছিল। পুতিনের সহযোগিতায় প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। যদিও গোয়েন্দা প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, স্বচ্ছ ভোটে হিলারি ক্লিন্টনকে পরাজিত করেছেন তিনি। 2019 সালের 29 জানুয়ারি মার্কিন গোয়েন্দারা তথ্য দিয়েছিল পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে উত্তর কোরিয়া থাকলেও ইরান নেই। জবাবে ট্রাম্প বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিষ্ক্রিয় ও নির্বোধ। তিনি আরও দাবি করেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো। ওই বছরের জুনেই ট্রাম্প উত্তর কোরিয়া সফর করেন। এদিকে সশস্ত্র গোষ্ঠী IS সিরিয়া ও ইরাক থেকে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল গোয়েন্দারা। এসব হুমকিকে পরোয়া না করে উল্টো সিরিয়া থেকে 2000 মার্কিন সেনা প্রত্যাহার করে নেন ট্রাম্প। IS-এর বিরুদ্ধে জয়ী হওয়ার ঘোষণা দেন তিনি।
গেল এপ্রিল মাসে ট্রাম্প অভিযোগ করেন ভেনেজুয়েলার অপরাধ চক্র ট্রেন দে আরাহুয়ার সদস্যরা মার্কিন ভূখণ্ডে হামলার হুমকি দিচ্ছে, যাদের সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেও দাবি করেন তিনি। যদিও মার্কিন গোয়েন্দার 18টি সংস্থার মধ্যে FBI ছাড়া বাকি সবগুলো সংস্থা ট্রাম্পের সঙ্গে দ্বিমত পোষণ করে বলে এই চক্রের সঙ্গে ভেনেজুয়েলার সরকারের কোনো যোগসূত্র নেই। তানভীর জনি, এখন বিশ্ব। এখন সকলের শিরোনামগুলো আরও একবার। বিতর্কিত কর্মকর্তারা প্রশাসনে থাকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা। বর্তমান কমিশনের ভোটের অভিজ্ঞতা না থাকায় আস্থার সংকট। সরকারের কঠোর মনোভাবের পর NBR এর সব কর্মসূচি প্রত্যাহার, সংকট নিরসনে 5 সদস্যের কমিটি গঠন। পরীক্ষা সফল হলে জুলাইয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি সরবরাহ, 250 কোটি টাকা সাশ্রয়ের আশা। ফেনীর বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনের কবলে, ঘর বাড়ি হারিয়ে দেশে হারা বাসিন্দারা। মনপুরায় বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ। এবং গাজায় যুদ্ধবিরতি দিয়ে জিম্মিদের ফেরানোর আহ্বান ট্রাম্পের। পশ্চিম তীরে প্রায় 800 ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।